নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর গোধূলি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের তৃতীয় পর্ব। কলেজ মধ্য কলকাতায়। চিন্ময়ের অধ্যাপনার সময় অবশ্য মধ্যাহ্নে নয়, সায়াহ্নের কমার্স বিভাগে। প্রথম ও দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রদের বাংলা সাহিত্যে অবহিত করে তোলবার ভার তার উপর। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পুরো 3টি বছর বেকার কিংবা টিউশনি সম্বল হয়ে থাকবার পর, বহু কষ্টে আশিস সুপারিশ নিয়ে ঘোরাঘুরি করবার পর চিন্ময় এই মাস্টারিটি সংগ্রহ করতে পেরেছে। অবশ্য এর আগে মফস্বল শহরের কলেজগুলিতে চাকরির সম্ভাবনা মাঝে মাঝে যে না হয়েছে তা নয়, কিন্তু যাই যাই করেও চিন্ময় মফস্বলে যায়নি। মাঝখানে 2-1টি মাসিক সাপ্তাহিকে কাজ করেছে, খবরের কাগজে প্রবন্ধ লিখেছে, সস্তা মেসে হোটেলে অল্প ব্যয়ে দিন কাটিয়েছে। তবু চিন্ময় কলকাতা থেকে নড়েনি। বন্ধুরা তারই অবিমিশ্রকারিতার নিন্দা করেছে। বাইরের কোনো কলেজ থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে এলে এতদিন যে এখানে বেশ ভালো চান্স পেয়ে যেতে হে। চিন্ময় মাথা নেড়েছে। একে মাস্টারি, তারপর মফস্বল। একবার স্থায়ী হয়ে বসলে ফের আর নড়বার চড়বার ইচ্ছা থাকবে না। তার চেয়ে এই পাষাণপুরীর বেকার জীবন অনেক ভালো। আর কিছু না থাক, এখানকার জীবনের ধার আছে, স্রোতও আছে। দিনগুলি এখানে ভারমন্থন নয়। সাংবাদিক বন্ধু নীলাম্বর সেন হেসে জবাব দিয়েছিল, তার মানে গুটি 2 টিউশনি থাকায় এখনো তোমার বাক্সে কবিতার খাতা আছে। কিন্তু আমি ভেবে পাইনে চিন্ময়, কলকাতার ওপর কেন তোমার এই মোহ? কলকাতা বলতে আমরা যা বুঝি, আমরা যা খুঁজি, তার কোনোটির ওপর তোমার কোনো আগ্রহ দেখা যায় না। তোমার খেলবার কি খেলা দেখবার মাঠ নেই, সভা সমিতি নেই, সিনেমা, থিয়েটার, এক্সিবিশন, কোনো কিছুর বালাই নেই তোমার। ভালো চাকরি বাকরি সংগ্রহ করে ক্যারিয়ার গড়ে তোলবার ঝোঁকও তোমার দেখা যায় না। চিন্ময় সায় দিয়ে বলেছিল, তা ঠিক। নীলাম্বর বলেছিল, ঠিক ছাড়া কি? তোমার কলকাতা তো মেসের একটি ঘরের একখানা তক্তাপোষে আর বড় জোর 2-1খানা বইয়ের মধ্যে সীমাবদ্ধ। তা তো যে কোনো মফস্বল শহরে, এমনকি কোনো গ্রামে গেলেই পেতে। তা অবশ্য পাওয়া যেত, কিন্তু কলকাতা শহরের সস্তা কোনো মেস হোটেলের ঘরে ছারপোকা সংকুল তক্তাপোষে বসে শহরের যে ইশারা আভাসটুকু মেলে, তা তো অন্য কোথাও সম্ভব নয়। এখানে আর কিছু না থাক, অজস্র সম্ভাবনা রয়েছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। কোনো বই পড়তে, কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে, শহরের অখ্যাত গলির অখ্যাততম এক চায়ের দোকানে হাতল ভাঙা কাপের চা খেতে খেতে হঠাৎ অদ্ভুত ভালো লেগে যেতে পারে। আর সেই ভালো লাগার আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে পারে সমস্ত শহর আর পৃথিবী। সাংবাদিক নীলাম্বর কেবল সংবাদ চায়, হইচই চায়, ঘটনা ঘটাতে চায়। চিন্ময়ের ওসব কিছুতে দরকার নেই। নীলাম্বরেরই চাওয়া দেখে দেখেই তার অনেক সময় কাটে। বাকি সময়টুকু নিজের দিকে চেয়ে দেখতে মন্দ লাগে না। কলেজের চাকরি নিয়েও চিন্ময়ের অভ্যাস ফেরেনি। ছাত্রদের সঙ্গে তার আলাপ কম। সহকর্মী অধ্যাপকদের 2-4 জন ছাড়া কারো সঙ্গে তার পরিচয় নেই। বিকালের দিকে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল চিন্ময়। আলনা থেকে ফর্সা ধুতি পাঞ্জাবি পেরে নিচ্ছিল। হৈমবতী এসে ঘরে ঢুকলেন। বেরোচ্ছ বুঝি চিনু? হ্যাঁ মা। হৈমবতী বললেন, আজ এত সকাল সকাল যে? একটু দাঁড়া, উনুন ধরিয়ে চা আর খাবার করে দিই। চিন্ময় বলল, দরকার নেই মা, এই তো খানিক আগে চা খেলাম। হৈমবতী একটু যেন গম্ভীর হয়ে গেলেন। দুপুরের পরে এসে ইন্দু স্টোভ ধরিয়েছিল, কথাটা তার আর একবার মনে পড়ল। স্টোভের শব্দ থামবার পর অনেকক্ষণ ধরে এদের কথাবার্তার শব্দ কানে গেছে। কেবল আজই নয়, কদিন ধরেই চলেছে এদের আলাপ আলোচনা। একটু চুপ করে থেকে হৈমবতী বললেন, কেবল চায়ে তো আর পেট ভরে না,
খাবার টাবার কিছু খেয়ে যা। কিন্তু খিদে যে নেই মা। চিন্ময় মৃদু হেসে আপত্তি করল। হৈমবতী বললেন, এখন নেই, পরে খিদে পাবে। বেশ, খাবার করে দিচ্ছি, সঙ্গে নিয়ে যাও। চিন্ময় বলল, না মা, কৌটোয় করে খাবার বয়ে নেওয়া আমার দ্বারা হবে না। হৈমবতী রুক্ষস্বরে বললেন, তা হবে কেন? বাইরের যত বাজে জিনিস খেয়ে শরীর আর পয়সা নষ্ট করবি। মায়েরই তিরস্কারের কোনো জবাব না দিয়ে চিন্ময় স্মিত মুখে বেরুতে উদ্যত হল। কিন্তু হৈমবতী ফের বাধা দিলেন, আর শোন, আমার কথা তোর গ্রাহ্যই হয় না, না? চিন্ময় থমকে দাঁড়িয়ে বলল, কি কথা মা? হৈমবতী বললেন, কদিন ধরে আবার সেই শ্বাসকষ্ট শুরু হয়েছে। রাত্রে দু চোখের পাতা এক করতে পারিনি। সারা রাত কেবল এপাশ আর ওপাশ। কিভাবে যে কাটাই তা আমিই জানি। চিন্ময় একটু লজ্জিত বোধ করল। সত্যি মার অসুস্থতা সে খেয়াল করেনি, অথচ সামান্য একটু মাথা ধরলে হৈমবতী কত উদ্বিগ্ন, কত ব্যস্ত হয়ে ওঠেন। চিন্ময় কুণ্ঠিত ভঙ্গিতে বলল, ফেরার পথে আজই ওষুধ নিয়ে আসবো মা, কল দিয়ে আসবো ডাক্তারকে। হৈমবতী প্রসন্ন হলেন না, বরং আরো বিরক্ত হয়ে বললেন, দরকার নেই আমার ডাক্তারের। ডাক্তার এসে কি করবে শুনি? চিন্ময় বলল, ডাক্তাররা যা করে তাই করবে, ওষুধপথ্যের ব্যবস্থা করে দেবে। হৈমবতী আরো যেন উত্তক্ত হলেন। আহা হা, কেবল ওষুধপত্রেই রোগ সারে? বিশ্রাম চাই না, সেবা শুশ্রূষা চাই না? না, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, কিন্তু আমি নিজে কিছুতেই আর তোমার সংসারে হেসেল ঠেলতে পারবো না। তুমি অন্য ব্যবস্থা যা করবার করো। হৈমবতীর বক্তব্যটা এবার আর আন্দাজ করা শক্ত নয়। তবু চিন্ময় শান্তভাবে বলল, তাই করব মা। এবার একটা বয় টয় গোছে রেখে নেব। রান্না বান্না বাজার তাকে দিয়ে সবই চলবে। কলেজের বেয়ারা তারাপদর সঙ্গে কথা একরকম বলেও রেখেছি। কিন্তু মুশকিল হয়েছে তোমাকে নিয়ে। তোমার জাত বিচারটা তো এখনো যায়নি। জাত তার হাতে তো আর খেতে পারবে না তুমি। হৈমবতী বললেন, তাও পারবো, কিন্তু ওসব বয় টয়ের হাতে না। একটি মেয়ে তুই আমাকে এনে দে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ম্যাথর হোক, মধ্যফরাস হোক, আমার কিছুতেই আপত্তি নেই। সকলের হাতেই খাবো আমি। কিন্তু আর তুই দেরি করিস নে চিনু। আর দেরি করলে তোর বউ দেখে যাওয়া আমার কপালে আর হবে না। একদিন না একদিন সেই বিয়ে করবি। ছেলে পুলে, ঘর সংসার সবই হবে, শুধু আমার ভাগ্যে। চিন্ময় ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা মা, এবার যাই, সময় হয়ে গেল। রাত্রে ফিরে এসে তোমার ভাগ্যের কথা পরে আবার শুনব। হৈমবতী রাগ করে বললেন, কেবল পরে আর পরে? 2-3 বছর ধরে এই তো করছিস। বিয়ে করবি কি আর বুড়ো হয়ে গেলে? এ কথার কোনো জবাব না দিয়ে মার পাশ কাটিয়ে বেরিয়ে এলো চিন্ময়। তারপর হাত তুলে চিতপুরের একটা বাস থামিয়ে তাতে উঠে পড়ল। বুড়ো মাও আজ তার বয়োবৃদ্ধির কথা মনে করিয়ে দিচ্ছেন। আর খানিকক্ষণ আগে ইন্দুদি বলছিলেন ছেলে মানুষ। কিন্তু এর আগে চিন্ময়কে কেউ কোনোদিন ছেলে মানুষ বলেনি, বরং ছেলেবেলা থেকে উল্টোটাই সে এতদিন শুনে এসেছে। তার স্বভাব মন্থরতা, শান্ত গাম্ভীর্য দেখে আত্মীয় স্বজনেরা বলা বলি করেছে, চিনুর কথা বলো না, ছেলেটা জন্ম বুড়ো। ধরন ধারণ, চাল চলন সব বুড়ো মানুষের, কেবল চুলের রংটাই যা কাঁচা। গোটা 3 ক্লাস সেরে কলেজ থেকে বেরুতে বেরুতে রাত হলো 8:30। 9টার পরে ব্যোমকেশবাবুর ডিসপেন্সারিতে আর থাকেন না। চিন্ময় তাকে ধরবার জন্য তাড়াতাড়ি গিয়ে ট্রাম ধরল। ডাক্তার ব্যোমকেশ চৌধুরীর ডিসপেন্সারি শ্যামবাজার স্ট্রিটে। এ অঞ্চলের নামকরা প্রবীণ ডাক্তার ব্যোমকেশবাবু। এমএ পরীক্ষার মাস কয়েক আগে চিন্ময়ের সঙ্গে তার পরিচয়। মেসের ঘরে জ্বরে ভুগছিল কদিন ধরে। রুমমেট ব্যোমকেশবাবুকে ডেকে এনে চিকিৎসার ভার দিলেন। চিন্তায় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছিল, পরীক্ষাটা দিতে পারবো তো? ব্যোমকেশবাবু হেসে বলেছিলেন, আগে সুস্থ হয়ে নিন, তারপর পরীক্ষা। তারপর হেসে বলেছিলেন, পারবেন বই কি, নিশ্চয়ই পারবেন। সেই থেকে পরিচয়ের ধারাটা মোটামুটি অক্ষুণ্ণ আছে। এই যাতায়াতে আর যোগাযোগ রাখায় ব্যোমকেশবাবুও ভারী খুশি হতেন। সুস্থ হবার পরেও ডাক্তারের সঙ্গে সম্পর্ক রাখে
আজকাল এমন রোগী পাওয়া যায় না। আপনি শুধু ব্যতিক্রম। ব্যোমকেশবাবুকে দেখে কৈশোরের সেই শ্যামা ঠাকুরদাকে মনে পড়ে চিন্ময়ের। কিন্তু শ্যামাদাস ভট্টাচার্যের সঙ্গে ব্যোমকেশ ডাক্তারের অনেক প্রভেদ। শ্যামাদাস ছিলেন শুকনো ন্যাড়া খেজুর গাছ, আর ব্যোমকেশ শাখা প্রশাখা পত্রবহুল অশ্বত্থ, গাড়ি বাড়ি ছেলে মেয়ে নাতি নাতনির অরণ্যে বনস্পতি। তবু কোথায় যেন মিল আছে দুজনের মধ্যে, আর সে মিল কেবল পাকা চুলের মিল নয়। চিন্ময়কে দেখে ডাক্তারবাবু উল্লসিত হয়ে উঠলেন। আসুন আসুন, এই মুহূর্তে আপনার কথাই ভাবছিলাম, অনেক কাল বাঁচবেন। চিন্ময় সামনের চেয়ারে বসে পড়ে বলল, আপনার ওষুধ আর আশীর্বাদের জোরে তা হয়তো বাঁচব, কিন্তু আপনার কথা শুনে তো টেলিপ্যাথিতে বিশ্বাস করতে হয়। যখনই এখানে আসি শুনি একটু আগে আমার কথাই ভাবছিলেন। ব্যোমকেশবাবু কথার কোনো জবাব না দিয়ে একটু হাসলেন। সরু একটা টুলের ওপর জন দুই রুগী তখনও বসেছিল। তাদের অসুখ সম্বন্ধে কয়েকটা বাঁধা প্রশ্ন করে কম্পাউন্ডার অমূল্যকে ডেকে মুখে মুখে ওষুধের নাম বলে দিলেন। তারপর রোগীরা বিদায় নিয়ে গেলে বললেন, ওসব বিশ্বাস অবিশ্বাসের কথা রাখুন মশাই, তর্কে তর্কে রাত ভোর হবে, কোনো মীমাংসা হবে না। তার চেয়ে বলুন, হঠাৎ এমন গা ঢাকা দিয়ে রয়েছেন কেন? অনেকদিন আসেন না এদিকে। চিন্ময় বলল, এবার আসব। আস্তে আস্তে প্রায় একেবারে আপনাদের পাড়ার মধ্যে এসে পড়েছি। শেষ পর্যন্ত দুখানা ঘর মিলেছে রাজবল্লভ স্ট্রিটে। ব্যোমকেশবাবু হেসে বললেন, তাই বলুন, কিন্তু কেবল তো ঘর মিলেছে, তাতেই আপনার পাত্তা পাওয়া যায় না। এরপর ঘরনি মিললে কি আর বাইরে বেরোবেন আপনি? চিন্ময়ের সঙ্গে বন্ধুর মতোই আলাপ করেন ব্যোমকেশবাবু, যেন চিন্ময়ের তিনি সমবয়সী, বার্ধক্যটা নেহাতি মেকআপ মাত্র, পাকা চুলটা পরচুলা। চিন্ময় হেসে বলল, আপনার ভয় নাই, ঘরনি মিলবার তেমন কোনো সম্ভাবনা দেখছি নে। হঠাৎ কি যেন মনে পড়ে গেল চিন্ময়ের। বলল, ভালো কথা, আমাকে কি খুব ছেলে মানুষ বলে মনে হয় আপনার? ব্যোমকেশবাবু বললেন, কেন বলুন তো, এমন একটা বাজে কথা কে বলল আপনাকে? চিন্ময় মৃদুকণ্ঠে বলল, একজন মহিলা বলছিলেন। ব্যোমকেশবাবু বললেন, ও মহিলা, তাই বলুন, এবার বুঝতে পেরেছি। চিন্ময় একটু বিস্মিত হয়ে বলল, কি বুঝতে পেরেছেন? ব্যোমকেশবাবু হাসলেন। কেন, আপনিও কি পারেননি? মেয়েরা ছেলেদের কখন ছেলে মানুষ বলে জানেন না? না। ব্যোমকেশবাবু বললেন, যখন ছেলেদের কাছ থেকে তারা যথেষ্ট পরিমাণে পুরুষ মানুষের মতো ব্যবহার চায় অথচ পায় না। চিন্ময় একটুকাল আরক্ত আর নির্বাক হয়ে থেকে তীব্র প্রতিবাদ করে উঠল, না না না, তিনি মোটেই ও অর্থে কথাটা বলেননি। জানেন, ছেলে মানুষ বলে তিনি আমাকে গাল দিয়েছেন, বলেছেন আমি মেয়ে মানুষের মতোই আত্মপরায়ণ, অনুদার, অপরিণত মনের মানুষ। তারপর একটু হেসে বলল, আপনার কি মনে হয় ডাক্তারবাবু, আমি সত্যিই কি তাই? ব্যোমকেশবাবু খানিকটা কৌতূহল মেশানো চোখে চিন্ময়ের মুখের দিকে একটুকাল তাকিয়ে থেকে কি যেন বুঝে নিতে চাইলেন। তারপর মৃদু হেসে বললেন, কেন হঠাৎ গায়ে পড়ে আপনাকে এমন কতকগুলো গালাগালি দিতে গেলেন বলুন তো? চিন্ময় বলল, কি জানি, তাঁর ছেলে মেয়েদের আমি তেমন ভালোবাসতে পারিনি বলেই বোধহয়। ব্যোমকেশবাবু বললেন, ও, তাঁর ছেলে মেয়েও আছে? কিন্তু যার ছেলে মেয়ে থাকে তার তো ছেলে মানুষ সম্বন্ধে এমন খারাপ ধারণা থাকবার কথা নয়। গালাগালগুলি আপনার বানিয়ে বলা। দেয়াল ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো। 9:30। ব্যোমকেশবাবু একটু চঞ্চল হয়ে উঠলেন। বললেন, এবার উঠতে হয়। আপনি এত দেরি করে আসেন যে সে আসার কোনো মানেই হয় না। বেটার লেট দ্যান নেভার কথাটা সব জায়গায় খাটে না, অন্তত ডাক্তারখানায় তো নয়। রোগের গোড়াতেই ডাক্তার ডাকতে হয়। এতক্ষণে খেয়াল হলো চিন্ময়ের, মার অসুখের কথা ডাক্তারবাবুর কাছে মোটে তোলাই হয়নি। মনে মনে ভারী লজ্জিত হলো। ছি, সবচেয়ে আগেই তো তার অসুখের কথাটা বলা উচিত ছিল। তা না করে কেবল বাজে গল্পের সময় কাটিয়েছে। সেই অনৌচিত্যের প্রায়শ্চিত্ত করবার জন্যই যেন একটু বেশি ব্যাকুলতার ভঙ্গিতে চিন্ময় বলে উঠল,
আর একটু দেরি করতে হবে ডাক্তারবাবু, মার বড় অসুখ। ব্যোমকেশবাবু বিস্মিত হয়ে বললেন, অসুখ? সে কি? এতক্ষণ সে কথা বলেননি তো। আপনার মা এসেছেন বুঝি এখানে? কি অসুখ তাঁর? চিন্ময় সবিস্তারে তার মার কথা বলল। ব্যোমকেশবাবু শুনে বললেন, ও ক্রনিক হার্ট ডিজিজ, তা ঘাবড়াবার কি আছে? কিছু ভাববেন না। আজ তো ডিসপেন্সারি বন্ধ হয়ে গেল, কাল পরশু একদিন এসে ওষুধ নিয়ে যাবেন। চলুন। ব্যোমকেশবাবুর ঔদাসীন্যে একটু যেন আহত হল চিন্ময়। নিজের মার ওপর নিজের উদাসীনতা সয়, কিন্তু অন্যের ঔদাসীন্য সহ্য হয় না। ব্যোমকেশবাবুর দিকে তাকিয়ে একটু কঠিন স্বরেই চিন্ময় বলল, না ডাক্তারবাবু, পরশু নয়, কাল সকালেই আপনি যাবেন আমাদের ওখানে, গিয়ে দেখে শুনে ওষুধপত্রের ব্যবস্থা করবেন। অন্য কোথাও যাওয়ার আগে। ব্যোমকেশবাবু আর একবার তাকালেন চিন্ময়ের দিকে, তারপর শান্তভাবে বললেন, বেশ তো, সবচেয়ে আগেই আপনার ওখানে যাওয়া যাবে, তাতে কি হয়েছে? ঠিকানাটা দিয়ে যান। চিন্ময়ের সঙ্গেই বেরুলেন ব্যোমকেশবাবু। 60-এর উপরে হবে বয়স, দীর্ঘকায় বলিষ্ঠ চেহারা, পরনে মিহি ধুতি, আদ্যির পাঞ্জাবি গায়ে, বেশ মানিয়েছে শুভ্র পরিচ্ছদে। গলায় শুধু কালো একটা স্টেথিস্কোপ ঝুলানো, যেন সত্যি সর্পভূষণ মহেশ্বরের মূর্তি। পূব মুখে একটু এগিয়ে ব্যোমকেশবাবু মোড় ঘুরলেন, চিন্ময়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা আসুন, কাল দেখা হবে। সামনের একটা সরু গলির মধ্যে ঢুকে পড়লেন ব্যোমকেশবাবু। চিন্ময় একটু কাল দাঁড়িয়ে কি দেখল। গলিটা বাড়ির পথ নয় ব্যোমকেশবাবু, হয়তো কোনো রোগীর বাড়ি হবে। হেঁটে হেঁটে চিন্ময়ও খানিক বাদে নিজের বাসার সামনে এসে পৌঁছল। রাত 9টা বাজতে না বাজতেই ভূপতি ভবনের সদর বন্ধ হয়ে যায়। কলেজ থেকে ফিরে আসতে আসতে রোজই চিন্ময়ের একটু রাত হয়, কিন্তু তাই বলে সদর তার জন্য খোলা থাকে না। এদিক থেকে ভারী কড়া বিধিনিষেধ আছে অনুপমের। সন্ধ্যার পরে অন্য কেউ না দিলেও অনুপম নিজে এসে দোর বন্ধ করে দিয়ে যায়, আর রোজ এসে কড়া নাড়তে হয় চিন্ময়কে। হৈমবতী এসে দোর খুলে দেন। আজও বার 2-3 আস্তে আস্তে কড়া নাড়ল চিন্ময়। একটু বাদে সদরের প্যাসেজে আলো জ্বলে উঠল। শব্দ হলো দোর খোলার। হৈমবতী নয়, ইন্দুলেখা। সদরের খিল খুলে দিয়ে একপাশে একটু সরে দাঁড়ালো ইন্দু। চিন্ময় একবার না তাকিয়ে পারল না। রাত্রির কি আলাদা রূপ আছে? নইলে চওড়া কালো পেরে সাধারণ 8 পৌরে একখানা শাড়িতে ইন্দুকে এমন সুন্দর দেখাচ্ছে কেন? মাথায় আধখানা আঁচল, মুখের নিখুঁত ডৌলটি পরিষ্কার দেখা যাচ্ছে, কানের লাল পাথর বসানো ফুলে বিদ্যুতের দুটি ঠিকরে পড়ছে, তাতে সমস্ত মুখখানাই যেন এক নতুন রূপে উদ্ভাসিত হয়ে উঠেছে। পানের রসে কোমল পাতলা ঠোঁট দুটি আরক্ত। সারাদিনের পরিশ্রম আর রাত্রের খাওয়ার পরে একটু যেন ক্লান্ত দেখাচ্ছে ইন্দুকে, কিন্তু সে ক্লান্তি যেন প্রসাধনের মতোই ইন্দুর মুখখানাকে শ্রীমণ্ডিত করে তুলেছে। মাথার আঁচলটা আর একটু টেনে দিয়ে ইন্দু বলল, চাকরি হলো এতক্ষণে? চিন্ময় বলল, হলো, কিন্তু আপনি কেন কষ্ট করে উঠে এলেন? ইন্দু মৃদু হাসল। আমি কষ্ট করে না এলে তোমাকে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হতো। মা বোধহয় ঘুমিয়ে পড়েছেন। চিন্ময় বলল, কেবল মারই তো দোষ নয়, অনুপমদার নাক ডাকার শব্দ আসছে, দোর খুলে দেওয়ার জন্য তাঁরই কিন্তু জেগে থাকা উচিত। ইন্দু বলল, ভারী দায় পড়েছে, তুমি দেরি করে ফিরবে আর তোমার জন্য আর একজন বুঝি রাত জেগে বসে থাকবে রোজ? সরো, খিলটা দিয়ে আসি। চিন্ময় বলল, কিন্তু একজনকে না একজনকে তো শেষ পর্যন্ত জাগতেই হয়, তার চেয়ে দোরটা ভেজিয়ে রাখাই তো ভালো। ইন্দু মুখ টিপে হাসল। তোমার তো ভারী সর্বনেশে পরামর্শ। রাত দুপুর পর্যন্ত তিনি বাড়ির দোর খোলা রাখুন, আর এদিকে চোর ঢুকে সব চুরি করে নিয়ে যাক না? চোর ঠেকাবার জন্য সদরের ভারী হুড়কোটা সন্তর্পণে এঁটে দিল ইন্দু, আর দেওয়াল ঘেঁষে চিন্ময় আস্তে আস্তে ভিতরে ঢুকল। পরদিন বেলা 12টার সময় গলির মুখে ব্যোমকেশবাবুর গাড়ি এসে দাঁড়ালো। খবর পেয়ে চিন্ময় গিয়ে তাকে নিয়ে এলো এগিয়ে। ওষুধের ছোট একটা হ্যান্ডব্যাগ
ব্যোমকেশবাবুই বয়ে নিচ্ছিলেন। চিন্ময় তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিয়ে বলল, ওটা আমাকে দিন। ব্যোমকেশবাবু বললেন, না না। কিন্তু চিন্ময় তার হাত থেকে ব্যাগটাকে ততক্ষণে নিয়ে গিয়েছে। ব্যোমকেশবাবু বললেন, একটু দেরি হয়ে গেল। রোগীরা ডাক্তারদের সময়ানুবর্তী হতে দেয় না, জানেনই তো। খানিক আগে এক কার্বঙ্কল কেস এসেছিল, অস্ত্রাঘাত করতে হলো। ব্যোমকেশবাবু একটু হাসলেন। চিন্ময় ডাক্তারবাবুকে নিজের ঘরে এনে প্রথমে বসালো, তারপর হৈমবতীকে ডেকে এনে পরিচয় করিয়ে দিল তার সঙ্গে। বলল, ডাক্তারবাবু, তোমাকে এর কথা অনেক বলেছি মা, আমার বিশেষ বন্ধু। হৈমবতী বললেন, ছি, বন্ধু বলছো কেন চিনু? বয়সে কত বড়, বলো গুরুজন, অভিভাবক। চিন্ময় আর ব্যোমকেশবাবু পরস্পরের দিকে তাকিয়ে একটু হাসলেন। চিন্ময় বলল, গুরুজন অভিভাবকেরা কি বন্ধু নয় মা? ব্যোমকেশবাবু বললেন, আমাদের দেশে বন্ধুর কেবল একটি অর্থই আছে চিন্ময়বাবু, বয়স্য। তারপর হৈমবতীর দিকে তাকিয়ে বললেন, আপনার কি কষ্ট বলুন তো মা? হৈমবতী বললেন, কষ্ট? আমার অন্য কোনো কষ্ট নেই ডাক্তারবাবু, সমস্ত কষ্টের মূল এই ছেলে, কথার একেবারে অবাধ্য। ব্যোমকেশবাবু একটু হাসলেন। এ তো ভালো কথা নয় চিন্ময়বাবু। এরপর রোগের কথা উঠল। অনেকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন হৈমবতী, ব্লাড প্রেশারের দোষও আছে। ব্যোমকেশবাবু বললেন, আপনাকে একটু শুতে হবে যে মা, আর কোনো মেয়ে ছেলে নেই বুঝি? হৈমবতী বললেন, না। চিন্ময় হঠাৎ বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি ইন্দুদিকে ডেকে নিয়ে আসছি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল চিন্ময়। তারপর দোতলায় ইন্দুদের ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালো। সদ্য স্নান সেরে এসেছে ইন্দু, পিঠময় ভিজে চুলের রাশ ছড়ানো। দোরের দিকে পিছন ফিরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ইন্দু সযত্নে সিঁথিতে সিঁদুর পড়ছিল। আয়নায় চিন্ময়ের মুগ্ধ চোখের ছায়া পড়তেই মুহূর্তকাল সিঁদুরের কৌটোর মধ্যে আঙুল দুটি ইন্দুর অনড় হয়ে রইল। চিন্ময় ফিরে যাচ্ছিল। ইন্দু মাথায় আঁচল তুলে দিয়ে মুখ ফিরিয়ে তাকে ডাকল, ব্যাপার কি, এসেই চলে যাচ্ছ যে? চিন্ময় আড়ষ্ট স্বরে বলল, ডাক্তারবাবু এসেছেন মাকে দেখতে, কাছে একজন মেয়ে ছেলে থাকলে ভালো হয়, তাই এসেছিলাম। ইন্দু মুখ টিপে হাসল, হো তাই বলো, কিন্তু সময় নেই, অসময় নেই, পরের ঘরের মেয়ে ছেলেকে কতদিন আর এমন ডাকাডাকি করে ফিরবে, তার চেয়ে। তারপর স্বর বদলে শঙ্কিত উদ্বেগের সুরে বলল, কিন্তু হঠাৎ ডাক্তার যে, কি হলো মাইমার? এই খানিকক্ষণ আগেও না তাকে দেখলাম সন্ধ্যা করছেন বসে বসে। চিন্ময় বলল, বিশেষ কিছু নয়, সেই পুরনো অসুখী। আচ্ছা, আপনি আপনার কাজ করুন। কিন্তু ইন্দু প্রায় চিন্ময়ের পায়ে পায়ে নেমে এলো নিচে। তারপর যে ঘরে রোগিণীর স্বাস্থ্য পরীক্ষা চলছিল সেই ঘরে গিয়ে ঢুকল, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো চিন্ময়। 10-12 মিনিট বাদে ব্যোমকেশবাবুও বেরিয়ে এলেন। বললেন, ভয়ের কিছু নেই, নিয়মিত খাওয়া দাওয়া চলাফেরা করলে সেরে যাবে, একটা টনিক লিখে দিচ্ছি। চিন্ময় তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। স্টার্ট দেওয়ার আগে ব্যোমকেশবাবু চিন্ময়ের দিকে তাকিয়ে বললেন, আসবেন নাকি এখন? চিন্ময় বলল, না, এখন থাক, কলেজ থেকে ফেরার পথেই যাব। ব্যোমকেশবাবু বললেন, বেশ, তখনই নিয়ে আসবেন ওষুধটা। চিন্ময় এবার পকেট থেকে টাকা বের করল। ব্যোমকেশবাবু বললেন, ও আবার কি? চিন্ময় বলল, আপনার। ব্যোমকেশবাবু বললেন, ওটা আমার নয়, ওটা আপনার পকেটেই রেখে দিন। চিন্ময় ফের আর একবার অনুরোধ করায় ব্যোমকেশবাবু বিরক্তির ভঙ্গিতে বললেন, আহ, বলছি রাখুন। চিন্ময় 5 টাকার নোট দুখানা পকেটে রাখতে রাখতে বলল, ধমকটা কিন্তু গুরুজনের মতোই গুরুগম্ভীর হয়ে পড়ল, বয়স্যোচিত হল না। ব্যোমকেশবাবু একটু হাসলেন, ও, কিন্তু বয়স্য হিসেবেও যে কিছু বলবার নেই তা নয়। চিন্ময় বলল, আছে নাকি, বলুন না। ব্যোমকেশবাবু বললেন, আরো এগিয়ে আসুন তাহলে, বক্তব্যটা বড়ই গোপনীয়।
তারপর চিন্ময়ের পিঠে হাত রেখে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আপনাকে কে ছেলে মানুষ বলেছিলেন আজ টের পেলাম। আপনি অবশ্য পরিচয় করিয়ে দেননি, কিন্তু আমি পরিচয় পেয়ে গেছি। চিন্ময় লজ্জিত হয়ে বলল, কি যাতা বলছেন। দিন কতক বাদে হৈমবতী ছেলেকে বললেন, কাল তো রবিবার, কলেজ টলেজ সব বন্ধ। চিন্ময় বই থেকে মুখ তুলে বলল, হ্যাঁ, তাই কি? হৈমবতী বললেন, কাল যেন কোনো বন্ধু টন্ধুর সঙ্গে আবার চলে যেও না কোথাও। আমি তোমাকে আগেই বলে রাখছি বাপু। চিন্ময় হেসে বলল, বেশ তো, না গেলাম। বন্ধু বান্ধব আমার তো খুব বেশি নয় মা, আর তাদের সঙ্গে বেরোইও কম, কিন্তু তোমার বোধহয় ধারণা আমি খুব আড্ডাবাজ। হৈমবতী মুখ গম্ভীর করে বললেন, আগে ছিলি নে, আজকাল হয়েছিস। চিন্ময় বলল, তাই নাকি? আমার স্বভাবের এত বড় একটা মৌলিক পরিবর্তন হলো, অথচ আমি তো কিছুই টের পেলাম না। যতদূর মনে হয় আমি আগের মতো ঘরেই থাকি। হৈমবতী বললেন, তা থাকো, কিন্তু আড্ডা দেওয়ার যদি ইচ্ছা থাকে তো ঘরে বসেও দেওয়া যায়, বাইরে গিয়েও দেওয়া যায়। চিন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে মার দিকে তাকালো। তার মানে? কিন্তু মানেটা হৈমবতী আর খুলে বললেন না। অন্য কথা পারলেন, যা বলছিলাম, কাল বিকালে আর অন্য কোনো কাজকর্ম হাতে রেখো না। অনুপমের সঙ্গে কাল তোমাকে গড়পাড় যেতে হবে। চিন্ময় ভ্রু কুঞ্চিত করে বলল, গড়পাড় কেন? হৈমবতী এবার একটু হাসলেন। বাহ, গড়পাড়েই তো অনুপমের মামা শ্বশুর থাকেন। কাল এসেছিলেন ভদ্রলোক। কথায় বার্তায় আলাপে ব্যবহারে বেশ মানুষটি। তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে উঠে গেলেন। আমি কথা দিয়েছি, কাল তুই আর অনুপম গিয়ে দেখে আসবি মেয়েটিকে। পছন্দ হলে তখন কথাবার্তা বলা যাবে। অনুপম বলে তার জন্য আটকাবে না। তারপর একটু থেমে বললেন, তাছাড়া ছেলের বিয়ে দিয়ে বড়লোক হওয়ার স্বাদ তো আমার নেই। বংশ যদি ভালো হয়, দেখতে শুনতে মেয়েটি যদি মোটামুটি সুন্দরী হয়, তাহলেই হলো। এই বাজারে কোনো ভদ্রলোকের পণ যৌতুকের জন্য পীড়াপিড়ি আমি কিছুতেই করতে যাব না বাপু, তাতে যে যা খুশি বলুক। আহা, ভদ্রলোকের এর আগে দুটি মেয়েকে পার করতে হয়েছে, সোজা কথা। তাদের দিকটাও তো ভাবতে হবে, তবে লোকে যাতে নিন্দা করতে না পারে। হৈমবতী আর কি বলতে যাচ্ছিলেন, চিন্ময় বাধা দিয়ে বলল, কিন্তু আমাকে জিজ্ঞেস না করে তুমি আগেই ওদের কথা দিতে গেলে কেন? হৈমবতী ছেলের দিকে একটু কাল চুপ করে তাকিয়ে থেকে বললেন, কি কথা দিয়েছি? কাল তোরা দেখতে যাবি সেই কথা? কি দোষ হয়েছে তাতে? আমি কি সেটুকু কথাবার্তাও কারোর সঙ্গে বলতে পারি নে? চিন্ময় বিরক্ত হয়ে বলল, পারো, কিন্তু অনর্থক ওসব কথার মধ্যে গিয়ে লাভ কি মা? আমি তো গোড়া থেকেই বলছি বিয়ে আমি করব না, অন্তত এখন তো নয়ই। হৈমবতী চটে উঠলেন, এখন নয় কেন? আমি মরলে? বেশ, করো না করো। ভদ্রলোককে আমি যখন বলেছি, তুমি না যাও, ইন্দুকে সঙ্গে নিয়ে আমি গিয়ে দেখে আসব। চিন্ময় বলল, সেই ভালো। কিন্তু পরদিন অনুপম চিন্ময়কে হাত ধরে টেনে তুলল। ইস, যাব না বললেই হলো? আমাদের মুখের কথার বুঝি দাম নেই? চিন্ময় বলল, দাম নেই তা তো আমি বলছি নে। নিজেরা কথা দিয়েছেন, নিজেরা গিয়ে দেখে আসুন, তাহলেই হবে। অনুপম বলল, তা কি করে হয় ভায়া? আজকাল আর সেদিন নেই। নিজেদের জিনিস নিজেরা বেছে টেছে আনাই ভালো, না হলে ঠকতে হয়। দেখো না আমার দশা। ইন্দু কাছেই ছিল, হেসে বলল, কেন, তুমি কি ঠকেছ নাকি? অনুপম চিন্ময়ের দিকে তাকিয়ে হাসি চেপে বলল, অহংকারখানা একবার দেখলে? উনি যার স্কন্ধগত হয়েছেন সে কি আর ঠকতে পারে? সে একেবারে বর্তে গেছে, তা এক হিসেবে ঠকেছি ছাড়া কি? চিন্ময় বলল, কোন হিসাবে ঠকেছেন বলে মনে হয়? অনুপম আর চোখে একবার ইন্দুর দিকে তাকিয়ে বলল, তোমাদের মতো নিজে দেখে শুনে যাচাই বাছাই করবার চান্স পেলে কি এমন কালো মেয়ে আনতাম ভেবেছ? কুঁচ বরণ কন্যা আর মেঘ বরণ চুল ঠিক খুঁজে খুঁজে বের করতাম। তাছাড়া মেয়ের খুব নভেল নাটক পড়া অভ্যেস আছে শুনলে গোড়াতেই একেবারে রিজেক্ট করে দিতাম। মেয়েদের মনে একেই তো ঘোর প্যাঁচের অন্ত নেই।
তারপর যদি একরাশ ছাপার অক্ষর সেখানে গিয়ে ঢোকে তাহলে আর রক্ষা নাই, সংসার ধর্ম সব গেল। ইন্দু কোনো কথা বলল না। পরিহাসের ভঙ্গিতে বললেও স্বামীর এসব অভিযোগের সবটুকুই যে পরিহাস নয় তার সত্য বিশ্বাস তা ইন্দুর জানতে বাকি নেই। দীর্ঘ 14 বছর একসঙ্গে বাস করেও স্বামীর সঙ্গে নিজের জীবনকে যে সম্পূর্ণ মিলিয়ে দিতে পারেনি, স্বামীর রুচিবুদ্ধির সঙ্গে একাত্ম হয়ে যেতে পারেনি, এ খোঁটা সুযোগ পেলেই অনুপম তাকে দিতে ছাড়ে না। কিন্তু নালিশ কি কেবল অনুপমেরই আছে, ইন্দুর নেই? চিন্ময় ইন্দুর ভাবান্তর লক্ষ্য করে অনুপমকে বলল, দিলেন তো ওকে চটিয়ে? আপনি একেবারে ঠাকুরদার আমলের লোক, মেয়েদের লেখাপড়া দু চোখে দেখতে পারেন না। চিন্ময়ের বলবার ভঙ্গিতে কোথায় যেন একটু খোঁচা ছিল। ভিতরে ভিতরে অনুপম খুব চটল, কিন্তু রাগ চেপে বলল, না দেখতে পেরে কি আর জো আছে ভায়া? দেখতে দেখতে ক্রমে সবই অভ্যাস হয়ে যায়। এখন আমি মেয়েদের লেখাপড়ার ভারী পক্ষপাতী হয়ে পড়েছি। আজকাল বরং ঠিক উল্টোটা মনে হয়, লেখাপড়া মেয়েদেরকে মানায়, পুরুষদের মানায় না। চিন্ময় কৌতুকের স্বরে বলল, তাই নাকি? অনুপম বলল, নিশ্চয়ই। যত নরম হাতের নরম মনের কাজ সব মেয়েদের দিয়ে করানোই ভালো। ঘরের কোণে মেয়েরা বই পড়ুক, বই লিখুক, ছবি আঁকুক, কিন্তু পুরুষ যেন ওসবের ধার দিয়েও না যায়। তাদের কাজ আলাদা, তাদের ফিল্ড আলাদা। ইন্দু বলল, সত্যি? অনুপম বলল, তাছাড়া কি? তারা খেলার মাঠে খেলবে, যুদ্ধের মাঠে সুখে প্রাণ দেবে, প্রাণ নেবে। পুরুষ মানুষের তাই কাজ। পৌরুষ বলতে আমি তাই বুঝি। এছাড়া আর এক জাতের পুরুষও আছে, তারা সংসারের একটা কোণ নিয়ে থাকে। আমার মতে তারা মেয়েলি পুরুষ, আসল পুরুষ নয়। ইন্দু পিছন থেকে বলল, আহ, কি যা তা বলছো? তোমার মতই পৃথিবীর সকলের মত নয়। অনুপম মুখ ফিরিয়ে বলল, অন্তত তোমার মত নয় তা জানি। অনুপমের আক্রমণের লক্ষ্য যে সরাসরি চিন্ময় তা কারো বুঝতে বাকি ছিল না। মুহূর্তকাল চুপ করে থেকে চিন্ময় বলল, কেবল ইন্দুদি কেন, আমিও ঠিক আপনার মতে সায় দিতে পারছি না। অনুপম বলল, তা তো পারবেই না। আচ্ছা, তোমার নিজের পক্ষের ওকালতিটা এবার শুনি। চিন্ময় তর্কটা এড়িয়ে গিয়ে বলল, সেটা ভালো দেখাবে না। তার চেয়ে একজন উকিল বরং আপনাকে আমি পাঠাবো। সময় মতো আমার হয়ে তিনি সব বলবেন। পরাজিত প্রতিদ্বন্দ্বীর উপর এবার অনুকম্পা হলো অনুপমের। অটুট আত্মপ্রত্যয় সে হো হো করে হেসে উঠল। তারপর স্ত্রীর দিকে ফিরে তাকিয়ে বলল, মুরদ দেখলে একবার, নিজের কথাটুকু পর্যন্ত নিজের মুখে বলতে পারে না। আসলে বলবার কিছু থাকলে তো বলবে। চিনু ঠিকই বলেছে, ওর জন্য একজন উকিলই ঠিক করে আনা দরকার। তা বাসবিবেশ বলতে কইতে পারি, তার হাতে পড়লে শ্রীমান একসঙ্গে মক্কেল আর মুহুরি বনে থাকবেন, কি বলো? অনুপম হাসতে লাগল। ইন্দুও সামান্য হাসল, কিন্তু সে হাসিতে যেন অন্তরের সায় নেই। চিন্ময়ের ওপর কেমন যেন একটা আক্রোশে মন ভরে উঠল ইন্দুর। বাক্যযুদ্ধে কেন চিন্ময় এমন নিঃশব্দে পরাজয় মানল? এ যেন কেবল চিন্ময়ের পরাজয় নয়, তাতে ইন্দুরও লজ্জা আছে। কেন, চিন্ময়ের কি কিছু বলবার ছিল না? সে কি বলতে পারত না, কেবল হাতের কাজই পুরুষের নয়, মাথার কাজও তার? সে কেবল ক্ষত্রিয় নয়, সে ব্রাহ্মণও। চিন্ময়ের কোনো আপত্তিই টিকল না। নাছোড়বান্দা অনুপম জোর করে তাকে বাসে টেনে তুলল। দেখো, শত হলেও আমি ল্যান্ডলর্ড, তুমি টেনেন্ট। তাছাড়া যথার্থ পুরুষের আর একটা লক্ষণ তখন তোমাকে বলা হয়নি। তারা মেয়ে দেখবার নিমন্ত্রণ পেলে সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে। মেয়ে দেখে পছন্দ হোক আর না হোক, বিয়ে করুক আর না করুক, মেয়েওয়ালার বাড়ি থেকে বেশ এক পেট খেয়েও আসে। গড়পাড়ে অনুপমের সম্পর্কিত মামা শ্বশুর ক্ষীরোদচন্দ্র বসু গলির মোড় পর্যন্ত এগিয়ে এসে চিন্ময়ের জন্য অপেক্ষা করছিলেন। তাদের দেখে পরম আপ্যায়নে বাড়ির ভিতরে ডেকে নিয়ে গেলেন। বেটেখাটো মানুষটি, অর্ধেক মাথায় টাক, খুব ভদ্রলোক বলেই মনে হলো চিন্ময়ের। কাস্টমসে কাজ করেন, 100-3 টাকা মাইনে পান, কিন্তু ছেলে মেয়ের সংখ্যা বেশি হওয়ায়
ভদ্রলোক এঁটে উঠতে পারছেন না। তবে লোক ভারী বৈষয়িক আর বুদ্ধিমান। এর আগে দুটি মেয়েকে মোটামুটি ভালোভাবেই পাত্রস্থ করেছেন, কিন্তু সকলের চেয়ে এই মেয়েটি ভালো। আইএ পড়ছে, গান বাজনাও জানে। বাসে আসতে আসতে শ্যালিকার প্রশংসায় অনুপম প্রায় পঞ্চমুখ হয়ে উঠেছে। জলখাবারের পর্ব শেষ হওয়ার পর কনে দেখাবার পালা আরম্ভ হল। বাসবীর মা সুহাসিনী রুগ্ন শরীর নিয়ে মেয়েকে যথাসাধ্য সাজিয়ে গুজিয়ে দিলেন। অনুপমকে লক্ষ্য করে বললেন, ইন্দুকে যদি নিয়ে আসতে সঙ্গে করে আমার ভারী উপকার হতো, সেই করতে পারত এসব। অনুপম বলল, ভাববেন না মামিমা, আজকাল ছেলে মেয়েদের জন্য কারো কিছু করতে হয় না। কি বলো টুলু? বাসবী বলল, সে কথা বুঝেও করবার গরজ কমে কই আপনাদের? অনুপম হেসে বলল, বাপ রে, এ যে একেবারে মিলিটারি মেজাজ। যিনি দেখতে এসেছেন তাকেও সারাটা পথ টেনে হিচড়ে আনতে হয়েছে, আবার যিনি দেখা দেবেন তাঁরও দেখছি সেই অবস্থা। ছি, অমন করে না। ঠান্ডা মেজাজে লক্ষ্মী মেয়ের মতো এসো আমার সঙ্গে। অনুপমের পিছনে পিছনে বাসবী এসে ঘরে ঢুকল। ক্ষীরোদবাবু তক্তাপোষে বসেছিলেন। অনুপম তাঁর দিকে তাকিয়ে বলল, আপনার কাজ থাকলে আপনি বরং তা সেরে আসুন। ওদের আলাপ পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আমিই আছি। আর সবই তো একরকম নিজেদের মধ্যে। চিন্ময় আমার ঘনিষ্ঠ আত্মীয়, তা তো জানেনি। ক্ষীরোদবাবু বললেন, নিশ্চয়ই, সেদিন গিয়ে সবই শুনেছি ইন্দুর কাছে। তোমরা এর মধ্যে আছো বলেই তো। বাবারই নম্রতা, অতিরিক্ত সৌজন্যের ভঙ্গি বাসবীর চোখে ভারী বিষদৃশ্য লাগল। যার হাক ডাকে মা আর ভাই বোনেরা সবাই অস্থির, তার কেন এই বৈষ্ণব দীনতা? হলই বা কলেজের একজন প্রফেসর, তার জন্য এত কৃতকৃতার্থ হওয়ার কি আছে? অঞ্জু মঞ্জুরা এমন অনেক সদ্য পাশ করা ছোকরা প্রফেসরকে ঘন্টায় ঘন্টায় নাস্তানাবুদ করে ছাড়ে। ক্ষীরোদবাবু বেরিয়ে গেলে অনুপম বলল, দাঁড়িয়ে রইলে কেন বাসবী, বসো। বাসবী অনুপমের সামনে চেয়ারে বসে পড়ল। চিন্ময় লক্ষ্য করল মেয়েটি মুখখানা নিচু করে রাখলেও তার ভঙ্গিতে নম্রতা নেই, বরং কেমন যেন একটু অহংকার আর ঔদ্ধত্যের ভাবই সমস্ত চেহারায় বসবার ভঙ্গিতে ফুটে উঠেছে। 19 বছরের নিতান্ত সাধারণ দর্শনা এই মেয়েটির মনে এত গর্ব কি করে জমল তা ভেবে চিন্ময় বিস্মিত না হয়ে পারল না। একটু ফ্যাকাশে রং ছাড়া আর কোনো কিছুই মেয়েটির তেমন সুন্দর বলা চলে না। মুখের গড়ন চ্যাপ্টা ধরনের, নাকটিও তাই, চোখ দুটিও একটু ছোট ছোটই। এক হারা দীর্ঘ চেহারায় নারীসুলভ কমনীয়তার একটু অভাব আছে বলেই মনে হল। প্রথম দৃষ্টিতেই মেয়েটির প্রতি কেমন একটু বিরূপতা অনুভব করল চিন্ময়। অনুপম একটি সিগারেট ধরিয়ে নিয়ে বলল, বাহ, এমন চুপচাপ রইলে কেন চিন্ময়? কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করো। চিন্ময় বলল, জিজ্ঞাসা? জিজ্ঞাসা আবার কি করব? আপনি করুন না। অনুপম বলল, বাহ, আচ্ছা মানুষ যা হোক, দেখতে এলে তুমি, আর জিজ্ঞাসাবাদ বুঝি আমি করব? চিন্ময় এবার একটু হাসল। করলেনই না হয়, এসব ব্যাপারে কতকগুলি বাঁধা ধরা কোশ্চেন তো আছেই, সেগুলি আপনার মুখেও যেমন শোনাবে, আমার মুখেও তেমনি। অনুপম বলল, বাঁধা ধরা প্রশ্নই যে করতে হবে তার কি মানে আছে? ইচ্ছা করলে ঘোরানো জড়ানো নতুন ধরনের পেপারও সেট করতে পারো। আমাদের ক্যান্ডিডেট খুব ওয়েল প্রিপেয়ার্ড। চিন্ময় হেসে বলল, তা হোক, আমার তেমন কিছু জিজ্ঞেস করবার নেই। অপমানের সর্বাঙ্গ যেন জ্বলে গেল বাসবীর। একটু চুপ করে থেকে চেয়ার ছেড়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে অনুপমের দিকে তাকিয়ে বলল, আমি তাহলে এবার যাই জামাইবাবু। অনুপম বাধা দিয়ে বলল, সে কি হে, কোনো আলাপ পরিচয় যে হলো না এখনো, বসো বসো। বাসবী তেমনি উদ্ধত ভঙ্গিতে জবাব দিল, না, বসে তো অনেকক্ষণ রইলাম, আমার কাজ আছে। বলে বাসবী দোরের দিকে এগোতে শুরু করল। এবার একটু যেন লজ্জাবোধ করল চিন্ময়।
কিন্তু তার চেয়েও বেশি বোধ করল কৌতুক। না, সে যা ভেবেছিল তা নয়। অহংকার টহংকার কিছু নয়, মেয়েটি আসলে ভারী সরল। এই ধরনের অভিমানিনী 2-4টি ছাত্রীকে তার এর আগে পড়াতে হয়েছে। অনুপম এগিয়ে গিয়ে হাত ধরে ফিরিয়ে নিয়ে এলো বাসবীকে। বলল, ছি টুলু, অমন করে না, ভালো হয়ে বসো। একজন ভদ্রলোক আলাপ করতে এসেছেন তোমার সঙ্গে, আর তুমি কি? বাসবী বাইরের দিকে তাকিয়ে দেখল দোরের আড়ালে মা এসে দাঁড়িয়েছেন। চোখের ইশারায় অভদ্রতা করতে নিষেধ করছে তাকে। একটু বাদে ক্ষীরোদবাবুও এসে ঢুকলেন। মেয়ের আচরণের কৈফিয়ত হিসেবে বললেন, বাড়ির মধ্যে সবচেয়ে আদুরে মেয়ে হলো ও। ভালো হয়ে বসো বাসবী, ওরা যা জিজ্ঞেস করছেন জবাব দাও। বাসবী রীতিমতো অনিচ্ছুক ভঙ্গিতে শক্ত হয়ে চেয়ারে বসে রইল। ক্ষীরোদবাবু স্নেহাদ্র স্বরে বললেন, আমার সবকটি ছেলে মেয়ের মধ্যে এইটিই হলো সবচেয়ে ইন্টেলিজেন্ট। ক্লাসেও বেশ ভালো রেজাল্ট করে। ম্যাট্রিকুলেশনে 10 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশনটা পায়নি। মার্কশিট আনিয়ে দেখেছিলাম। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবার সময় লজিকে ফার্স্ট হয়েছে। অন্যান্য সাবজেক্টেও অ্যাভারেজ 60% ছিল, তাই না বাসবী? আমার মেয়ে লজিকে ফার্স্ট হয়, আর লজিককে আমি জমের মতো ভয় করেছি। ক্ষীরোদবাবু হাসলেন। চিন্ময়ও মৃদু হাসল। এরপর বাসবীর সঙ্গে আলাপ না করাটা অভদ্রতা হবে, কিন্তু এই ফরমায়েশ মাফিক আলাপটা কেমন যেন তার কাছে হাস্যকর লাগতে লাগল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করল, কি সাবজেক্ট আপনার? বাসবী জবাব দিল, হিস্ট্রি, লজিক আর সিভিক্স। চিন্ময় বলল, কি পড়তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সবই ভালো লাগে। চিন্ময় একটু হাসল। সবই ভালো লাগে, কথাটা বোধহয় ভেবে বলেননি। বাসবী অদ্ভুত ভঙ্গিতে মাথা নাড়ল। অত ভাবতেই আমার ভালো লাগে না। কথার চেয়ে ভঙ্গিটুকুতে যেন আরো বেশি ছেলে মানুষই ফুটে উঠল বাসবীর। চিন্ময় হাসল। বেশ তো, ভালো না লাগে ভাববেন না। এমন একটা বয়স আসবে যখন ভাবতে ভালোই লাগবে, কিংবা না ভালো লাগলেও ভাবতে হবে। বাসবী এবার অবাক হয়ে চিন্ময়ের মুখের দিকে তাকালো। কে এই লোকটি? বয়স তো খুব বেশি বলে মনে হয় না, অথচ বয়স্ক লোকের মতো উপদেশ দেয়। কিন্তু কম বয়সী পুরুষের মুখে বয়স্ক লোকের উপদেশও যেন অন্যরকম শোনায়। তা শুনে রাগ হয় না, বিরক্তি হয় না, বরং কৌতুক আর মজা লাগে। উপদেশই দিক আর যাই দিক, হাসিটুকু ভারী মিষ্টি। আর ভদ্রলোকের চোখ দুটিও ভারী সুন্দর। খানিক আগে যে বিদ্বেষ জমেছিল বাসবীর মনে, তার চিহ্ন মাত্র রইল। মৃদু হেসে মুখ নিচু করে রইল বাসবী। এরপর চিন্ময় অনুপমের দিকে চেয়ে বলল, এবার ওঠা যাক অনুপমদা, মুখে আর আটকে রাখবো না। অনুপম বলল, সে কি, এর মধ্যে সব হয়ে গেল? আর কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবে না? চিন্ময় হেসে উঠে দাঁড়ালো। এই তো করলুম, পেপার লেন্দি করবার অভ্যেস আমার নেই। তাছাড়া প্রশ্নপত্র দীর্ঘই হোক আর দুরূহই হোক, 60% নম্বর তো ওর বাধাই আছে। বাসবীর ইচ্ছা হলো আর একবার চোখ তোলে, কিন্তু পারল না। যাওয়ার সময় অনুপমকে একান্তে ডেকে ক্ষীরোদবাবু আর সুহাসিনী জিজ্ঞেস করলেন, কি রকম বুঝলে? অনুপম বলল, এর আর বোঝাবুঝির কি আছে? চিন্ময়ের নিজের মুখেই তো শুনলেন, যেমন তেমন পাশ নয়, 100-র মধ্যে 60 নম্বর পেয়ে পাশ। নিশ্চিত এবং আশ্বস্ত হয়ে ক্ষীরোদবাবু আর সুহাসিনী দুজনেই হাসলেন। ফেরার পথে অনুপম বলল, কিরকম, আমি তোমাকে আগেই বলিনি? এক অক্ষরও কি বাড়িয়ে বলেছি? তুমি এবার বাসায় ফিরবে তো? চিন্ময় বলল, হ্যাঁ। অনুপম বলল, আচ্ছা তুমি এগো, আমি একটু বৈঠকখানা হয়ে যাব। বাসায় আসার সঙ্গে সঙ্গে হৈমবতী জিজ্ঞেস করলেন, কেমন দেখলি? চিন্ময় বলল, অত ব্যস্ত হচ্ছ কেন, সবই বলবো। বলল ইন্দুর কাছে। ইন্দুরও কৌতূহল কম নয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেও নিচে এসে জিজ্ঞেস করল, কিরকম, পছন্দ হলো তো আমাদের টুলুকে, বাসবী দেবীকে?
চিন্ময় বলল, বাসবী দেবী নয়, টুলুই বলুন, বড্ড ছেলে মানুষ। ইন্দু একটু অবাক হয়ে বলল, সে কি বলছো? আমার যখন বিয়ে হয় টুলুর বয়স তখন 5-6 বছরের কম হবে না। মামিমারা যত কমিয়েই বলুন 19 পেরিয়ে গেছে ও মেয়ের বয়স। চিন্ময় বলল, তাহলেই বা কি, 19ই বলুন আর 29ই বলুন, 30 পেরিয়ে না আসা পর্যন্ত মেয়েদের বুদ্ধিশুদ্ধি হয় না। বারান্দায় বসে সুপুরি কাটছিলেন হৈমবতী। ছেলের কথা শুনে বিরক্তির সঙ্গে বললেন, যত সব সৃষ্টি ছাড়া কথা তোর মুখে। আমরা তো জানি যার হয় না 9তে তার হয় না 90তে। বুদ্ধি যাদের হয় তাদের অল্প বয়সেই হয়। 19-20 বছরের মেয়ে ওর কাছে ছেলে মানুষ হলো। বিয়ে হলে এতদিন 3 ছেলের মা হয়ে যেত না? ইন্দু হেসে বলল, নাও এবার জবাব দাও। চিন্ময় বলল, জবাব আর কি দেব? ছেলের মা হলেই যেন তার ছেলে মানুষই ঘোচে, তাহলে তো আমার মারও ঘুচত। ইন্দু এবার হেসে উঠল। শুনুন মা, ওই মা, কথা শুনুন আপনার ছেলের। ওর কাছে কেবল টুলুই নয়, আপনিও নাকি ছেলে মানুষ। হৈমবতী কিন্তু হাসিতে যোগ দিলেন না। বললেন, তোমরাই শোনো বাছা, আমারও সব ভালো লাগে না। ইন্দুর মুখে কিসের যেন একটা ছায়া পড়ল। একটু চুপ করে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করে বলল, ওসব বাজে কথা রাখো। টুলুকে অপছন্দ হওয়ার তোমার কোনো কারণই নেই। দেখতে শুনতে গৃহস্থ ঘরের মেয়ে যেমন হয় তেমনি, ছাত্রী হিসাবেও শুনেছি বেশ ভালো। চিন্ময় বলল, তা তো আমি অস্বীকার করছি নে, আপত্তি কেবল পাত্রী হিসেবেই। বাসবীর রূপ গুণ যোগ্যতার পক্ষ নিয়ে আরো খানিকক্ষণ তর্ক করে উঠে গেল ইন্দু। তাদের চেষ্টা সফল হয়নি। মামা মামিমার কাছে অপ্রস্তুত হতে হবে। কিন্তু এর জন্য যতখানি দুঃখ বোধ করার কথা ছিল, মনে মনে ইন্দু যেন ততটা দুঃখিত হল না। বরং একটা অকারণ প্রসন্নতায় মন যেন ভরে রইল। চিন্ময়ের কথা মনে পড়ায় হাসি পেল তার। মা ঠিকই বলেছেন, যত সব সৃষ্টি ছাড়া কথা ওর। 30-এর নিচে নাকি মেয়েদের মন ঠিকমতো পরিণতি পায় না। চিন্ময়কে জিজ্ঞেস করতে হবে ছেলেদের মনের পরিণতি কোন বয়সে হয়। মনে মনে হাসল ইন্দু। মিনুর কাণ্ড দেখো, আয়নাটার ওপর কিরকম নোংরা হাতের ছাপ দিয়েছে। উনি এসে দেখলে আর বাঁচাবেন না। আঁচল দিয়ে ইন্দু আয়নাটি মুছে পরিষ্কার করে ফেলল। এবার ঠিক হয়েছে। তারপর কি ভেবে আঁচল দিয়ে নিজের মুখখানাও ইন্দু একটু মুছে নিল। চিন্ময় সেদিন বলছিল, ইন্দুর মুখ দেখলে নাকি বোঝা যায় না যে তার বয়স 30 হয়েছে। শুধু মুখের কথা শুনলে টের পাওয়া যায়। বানিয়ে বানিয়ে এত বাজে আজগুবি কথাও বলতে পারে চিন্ময়। ড্রেসিং টেবিলের বড় দেরাজটির চাবি নষ্ট হয়ে গেছে, আর সেই সুযোগে ওটাকে নিজের দেরাজ বানিয়েছে তিলু। একটা ঘুড়ির লাটাই পর্যন্ত ওর ভিতরে ঢুকিয়ে রেখেছে। উনি দেখলে রাগ করবেন। উনানে রান্না। দ্রুত হাতে দেরাজটা একটু গুছোবার চেষ্টা করল ইন্দু। সেও নোংরামি দেখতে পারে না। পা টিপে টিপে কে যেন দূরের কাছে এসে দাঁড়িয়েছে। ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। কে আবার? ইন্দু মুখ টিপে হাসল, কিন্তু মুখ না ফিরিয়েই বলল, কে, অধ্যাপক মশাই নাকি? এই অসময় হঠাৎ পাড়াপড়শির খোঁজ নেবার কথা মনে পড়ল যে? আজ বুঝি কলেজ নেই? লজ্জা করে ওখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, আসুন ভিতরে আসুন। বলে ঘাড় ফিরিয়ে স্মিত মুখে বাইরের দিকে তাকালো ইন্দু। কিন্তু তাকিয়েই অত্যন্ত অপ্রতিভ হয়ে জিভ কেটে বলল, ও তুমি? অনুপম বলল, হ্যাঁ, বড়ই আফসোসের কথা, অধ্যাপক মশাই নই। ইন্দু লজ্জিত হয়ে বলল, কি যে বলো, তুমি না বলে গিয়েছিলে আর একটু রাত হবে ফিরতে, ক্লোজিং এর সময়? অনুপম বলল, না, আজ একটু সকাল সকালই চলে এলাম, শরীর ভালো লাগছিল না। ইন্দু বলল, তা বেশ করেছ। পরের চাকরির জন্য তুমি যেমন খাটো, পৃথিবীতে বোধহয় আর কেউ তেমন খাটে না। ও কি, ভেতরে এসো, ওখানে দাঁড়িয়ে রইলে যে? অনুপম একটু হাসল। আমাকে তো আর ঘরে যাওয়ার জন্য ডাকছিলে না। ইন্দুর হাসি মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল।
স্বামীর দিকে একটু কাল চুপ করে তাকিয়ে থেকে ফের মুখে হাসি টেনে বলল, ঘরের লোককে বুঝি আবার ঘটা করে ডেকে আনবার দরকার হয়? আর কোনো কথা না বলে জুতোর ফিতে খুলে অনুপম ঠিক নির্দিষ্ট জায়গাটিতে পেরেকের সঙ্গে জুতো জোড়া সযত্নে ঝুলিয়ে রেখে ঘরে ঢুকল। ইন্দু তাড়াতাড়ি এগিয়ে এসে স্বামীর গায়ে হাত দিয়ে উত্তাপ পরীক্ষা করে বলল, না, জ্বর-টর কিছু নয়। অনুপমের বুক পকেটে পকেট ডায়েরি আর দুটো ঝুল পকেটে ছোট বড় কাগজের মোড়ক। ইন্দুর সব গৃহস্থালির ফরমায়েশ। স্বামীর গা ঘেঁষে দাঁড়িয়ে নিজের হাতে ইন্দু সেগুলিকে একটি একটি করে বার করতে লাগল। ছেলে মেয়েরা পাশের ঘরে পড়তে বসেছে। না ডাকলে ওরা এখন আর কেউ এ ঘরে ঢুকবে না। তিলুমিনু দুজনেই বাপকে খুব ভয় করে। সবচেয়ে শেষে চায়ের প্যাকেট। পকেট থেকে সেটাকে আর বের করা যায় না। অনেক কসরত করে সেটিকে বাইরে আনলো ইন্দু। তারপর স্বামীর দিকে তাকিয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করল, আচ্ছা, একটা কথা বলবে? অমন করে বাইরে দাঁড়িয়েছিলে কেন? তুমি তো কোনোদিন অমন করো না। অনুপম বলল, অনেককাল বাদে তোমাকে অতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বড় ভালো লাগলো। ভাবলাম ধার করে ড্রেসিং টেবিলটা কেনা এতদিনে সার্থক হয়েছে। আগে তো বেশভূষা আর বিলাসিতার জিনিস মোটেই দুচোখে দেখতে পারতে না। ইন্দু বাধা দিয়ে প্রতিবাদ করল, আর এখন বুঝি খুব পারি? সেজে গুজে পটের বিবি সেজে দিনরাত বসে থাকি আজকাল, তাই বুঝি তোমার ধারণা? অনুপম বলল, তা নয়, তবু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তোমার আজকাল বেশ নজর এসেছে, বললে হবে কি? আর একটা জিনিস আমার মনে হয়, এই কমাসের মধ্যে তোমার বয়সটাও যেন হঠাৎ বেশ কবছর কমে গেছে। অনুপমের কথার ভঙ্গিতে হঠাৎ ধক করে উঠল ইন্দুর বুকের মধ্যে। তারপর নিজেকে সামলে নিয়ে হেসে বলল, কি যে বলো, তোমার গায়েও চিন্ময়ের হাওয়া লাগলো নাকি? অনুপম সোজা স্ত্রীর দিকে তাকালো। কেন, চিন্ময়ও ওই কথা বলে বুঝি? অদ্ভুত একটু হাসল অনুপম। খোঁচা খেয়ে ইন্দুও তাকালো স্বামীর দিকে। তারপর জেদি মেয়ের মতো ঘাড় বাঁকালো। বলেই তো, পাগলে কি না বলে, কিন্তু মেয়েদের বয়স একবার বাড়লে তো কোনোদিন কমে না। তবে কোনো কোনো বয়সে দু একজন পুরুষের দৃষ্টিশক্তি কমে, আর না হয় তাদের আক্কেল বুদ্ধির তহবিলে কমতি পড়ে। অনুপম আর কোনো কথা না বলে অফিসের জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরল। তারপর গামছা নিয়ে নিচের বাথরুমে গেল হাত মুখ ধুতে। কি মা, ওই মা, রান্না বাড়া সব শেষ হয়ে গেছে? ওপর থেকেই আলাপের সূচনাটা কানে গেল ইন্দুর। তারপর আর কোনো কথা শোনবার চেষ্টা না করে রান্নাঘরে গিয়ে ঢুকল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৪র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।